This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কবর থেকে উঠে এলেন, সামনে মহৎ সভা। অবাক হয়ে দেখেন তিনি, ভাষণ দিচ্ছে বোবা। আরও অবাক শুনছে যারা, জন্ম থেকেই বধির তারা। যে মুহূর্তে পা বাড়ালেন, হা হতস্মি বলে, লক্ষ খোঁড়ার মিছিল গেল, তাকেই পায়ে তোলে। মূর্তিমান ইতিহাস আমাকে এক কমিউনিস্ট আর এক কবির কথা মনে করিয়ে দিল। ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্ম যখন হয়েছিল, তারপরে শতবর্ষ পেরিয়ে যাওয়ার পর এই কবিতাটা লিখেছিলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। লেনিনের জন্ম শতবর্ষে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে এই কবিতাটা লিখতে বাধ্য করেছিল, ওই বললাম মূর্তিমান ইতিহাস। 1989-90 সালে যখন ওই সোভিয়েত সাম্রাজ্যের পতন হলো আর কি, গ্লাসনস্ট পেরেস্তাইকা পেরিয়ে কমিউনিজমের পতন, ইউরোপের দিকে দিকে তখন আমরা এই একটা জিনিস দেখেছিলাম, লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে। বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে দিয়েছিলেন কবি। লেনিনের মূর্তি মারিয়ে চলে যাচ্ছে মিছিল, কবর থেকে উঠে সেই অভিজ্ঞতা সেটা সঞ্চয় করছেন কে জানেন? ওই লেনিন স্বয়ং। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো আমরাও ভাবছি একটু কল্পনার সাহায্য নিই। অনেক কিছুই তো হলো, অনেক কিছুই দেখলাম, একটু কল্পনাই বা বাদ থাকে কেন? মস্কোর রেড স্কোয়ারে ওই লেনিনের মৃতদেহ মমি করে রাখা আছে, সবাই গেলে দেখতে পান। আর ঢাকায় সাহিত্য রচেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা, বাকি সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি নজরুল। এই কথাটা আজকে আর বলা যাবে? নজরুল অবিভক্ত থাকবেন নাকি নজরুলও ভাগ হয়ে যাবে? আচ্ছা, নজরুল যদি হঠাৎ করে আজ কবর থেকে উঠে বসেন, তাহলে কি তার সাধের বাংলাদেশ দেখে আঁতকে উঠবেন? লেনিনের মতো হা হতস্মি বলবেন না তো? নজরুলও কি বাংলাদেশের নিরাপদ? এইটা আমাদের জন্য, মানে দেখুন, আমি না একটা জিনিস ঠিক করে ফেলেছি। দেখুন, বাংলাদেশের সঙ্গে আপনার আমার একটা আত্মিক যোগাযোগ আছে, দুটো কারণে যোগাযোগ। প্রথমত, আমাদের অনেকেরই, এই বাংলার অনেকেরই তাদের পিতৃপুরুষের দিক থেকে দেখতে গেলে, বাবা মায়ের দিক থেকে দেখতে গেলে একটা যোগাযোগ রয়েছে বাংলাদেশের। হয়তো অধিকাংশেরই যোগাযোগ যখন ছিল ওই মহাদেশটার, তখন অবিভক্ত ছিল উপমহাদেশটা, ভারতীয় উপমহাদেশে। ফলে অবিভক্ত ভারতেই হয়তো তাদের শিকড়টা রয়েছে, অধুনা যেটাকে বাংলাদেশ বলা হচ্ছে, এইভাবে আমরা দেখতে পারি আর কি। আচ্ছা, সেইটা আমাদের সবার কাছে একটা না অদ্ভুত আবেগের জায়গা, জানেন তো? যাদের সরাসরি ওই পূর্বপুরুষের কোথাও না কোথাও ওখানে যোগাযোগটা রয়েছে তাদের, আর যাদের নেই তাদেরও মুখে মুখে শুনে, কারণ তাদেরও তো আরেকটা সংযোগ রয়ে গেছে। ওখানকার মানুষেরাও একই সংস্কৃতিতে লালিত পালিত, একই ভাষায় কথা বলে, একই খাদ্যাভ্যাস, এবং দুটো জায়গারই, দুটো দেশ, ভারত আর এখন অধুনা বাংলাদেশ, দুটোরই তো কোথাও গিয়ে জাতীয় সঙ্গীত, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। ফলে আমরা একটা একাত্ম বোধ করতাম, আত্মিক যোগাযোগ বোধ করতাম আর করতে পারবো। দেখুন, কেউ যদি আমাদের একটা প্রবলেম আছে, জানেন তো, আমি এটা ভেবে দেখলাম, এটা আমাদের বেশ কিছু মনীষীর দোষ, এটা জাস্ট আপনার আমার দোষ না। সেই চৈতন্য বলুন, বা লালন বলুন, সুভাষচন্দ্র বলুন, বা নজরুল বলুন, অথবা ছেড়ে দিন রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, সবাই মিলে কীভাবে যেন আমাদের ভাবতে শিখিয়ে দিয়েছিল সমস্ত ভেদাভেদ বলে কিছু হয় না, মানুষ তো সবার ওপরে মানুষত্ব। আমরাও সেইভাবেই ভাবতে শিখেছিলাম। মুশকিল হচ্ছে সবাই কি সেভাবে ভাবেন? যদি ভেবে থাকেন তাহলে তো অসাধারণ একটা পরিস্থিতিতে আমরা বাস করতাম। কিন্তু যদি কেউ না ভাবেন, তাহলে এখনও কি আমরা সেই মেরেছ কলসির কানা বলে চুপচাপ বসে থাকবো?
অকারণে একটা দেশ অকারণে দেশ পোষণ করবে আমাদের দেশটার দিকে, অকারণে আমাদের দিকে আঙুল তুলবে, আমরা চুপচাপ দেখব? এত হিংসা, এত ক্ষোভ, এত বিক্ষোভ, এত রাগ জমে আছে। রাগ তো এখানে অনেক মানুষের জমে থাকার কথা, তাই না? কারণ ওই দেশটার থেকে একটা সময় অসংখ্য মানুষকে সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছিল। আজকে অনেক লোকের খারাপ লাগছে, তারা নিপীড়িত ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বৈরাচারী ছিলেন, অসংখ্য মানুষ বলছেন তারা ভালো ছিলেন না। ঠিক, যারা সব কিছু ছেড়ে ঘটি বাটি ত্যাগ করে এক বস্ত্রে এই বাংলায় চলে আসতে বাধ্য হয়েছিলেন, তারা ভালো ছিলেন। তারপরেও একটা মানসিক যোগাযোগ ছিল। আমি আমার বাবা মাকে দেখেছি, জানেন তো, অশীতিপর পাসপোর্টটা রিনিউ হয় কোনো একদিন, এমনি কোনো সম্পর্ক নেই, জানোনি কোনো দিন, কিন্তু একবার ওই বাংলায় যাবেন এই চিন্তাভাবনা থেকে। আর এই চিন্তাভাবনাগুলো থাকবে যদি চারপাশে যা চলছে সেগুলো যদি চোখের সামনে দেখতে পান লোকজন, তাহলে কোথাও গিয়ে আত্মিক যোগাযোগটা কি ভেঙে যাচ্ছে? এই প্রশ্নটা অত্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক, এবং এটাও প্রাসঙ্গিক এই প্রশ্নটা, নজরুলও কি বাংলাদেশে নিরাপদ? নজরুল বাংলাদেশের জাতীয় কবি, আর শেখ মুজিবুর রহমান তিনি তো জাতির পিতা ছিলেন, অন্তত এই দুদিন আগে পর্যন্ত আমরা সেটাই জানতাম আর কি। কিন্তু শেখ হাসিনা ঢাকা ছাড়ার সঙ্গে সঙ্গেই, ওই আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গেই গোটা বিশ্বশুদ্ধ লোক তো দেখেছে বঙ্গবন্ধু বঙ্গশত্রু হয়ে গেছেন। বাংলাদেশের বোধহয় যত মুজিবের মূর্তি ছিল, যত মুরাল ছিল, সব মুক্তিযুদ্ধে সব ভাঙা হয়ে গেছে, একটাও আর আস্ত আছে কিনা সন্দেহ। তবে ভাঙা মূর্তিও তো কথা বলে, তাই না? ঠিক যেরকম হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ওই মেমেন্টো পার্কে ঢোকার মুখে একটা উঁচু বেদি আছে, আর তার উপরে রয়েছে একজোড়া বুট জুতো। এই বুট জুতো প্রকাণ্ড সাইজ, এটা কার জানেন? এই বুট জোড়া স্তালিনের মূর্তির। 5-এর দশকের গোড়ায়, বুঝলেন তো, বুদাপেস্ট শহরে স্তালিনের বিশাল একটা মূর্তি গড়েছিল সে দেশের সমাজতান্ত্রিক সরকার। কিন্তু 1956 সালে যেই না হাঙ্গেরির সমাজতান্ত্রিক সরকারের পতন হলো, অমনি স্তালিনের সেই মূর্তিটাও ভাঙা পড়ে গেল। শুধু পড়ে রইল স্তালিনের স্ট্যাচুর ওই বুট জোড়া। ওই জুতোগুলো রাজনৈতিক নেতাদের মধ্যে দড়ি টানাটানির গল্প হয়ে থেকে গেছে। সেরকমই হয়তো ভবিষ্যতে শেখ মুজিবের ভাঙা মূর্তির টুকরো সেটা মনে করিয়ে দেবে যে 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, একটা মুক্তিযুদ্ধ বলে একটা বিষয় ছিল। আর স্বাধীনতার ইতিহাস সেই 2024-এ মুছে দিয়ে নতুন করে স্বাধীন হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। সেজন্যই হয়তো মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা হয়েছে যাতে ওই 71-এর মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশ যে বন্ধুত্ব ছিল সেটা ভুলিয়ে দেওয়া যায়। আর তাই এই 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য চিন্তা হচ্ছে, কারণ বাংলাদেশ বিশ্বকবির প্রয়াণ দিবসটা পালন করতে ভুলে গেছে। আজ বাংলাদেশে অন্তত রবীন্দ্র স্মরণ হয়নি, অন্তত প্রকাশ্যে কোনো অনুষ্ঠান তো হয়নি। বিশ্বকবি শুধু এই দেশের কবি হয়ে থেকে গেলেন কিনা এটাই এখন ভাবতে হচ্ছে, জানেন তো। আজ বিধানসভায় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে চিরঞ্জিত চক্রবর্তী, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, ফিল্ম স্টারও বটে, তিনি কি বলেছেন জানেন? বাংলাদেশে নাকি জাতীয় সঙ্গীতের বদল আসন্ন, মানে এরকমই আশঙ্কা করছেন তিনি। রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা নাকি আর খুব বেশি দিন পড়শিদের জাতীয় সঙ্গীত থাকবে না। দেখুন, চিরঞ্জিত চক্রবর্তী নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন সেটা তো শুধু আমাদের রাজ্যের আইনসভা নয়, এই জায়গাতেই তো ভোটাভুটির মাধ্যমে দেশভাগের সিদ্ধান্ত হয়েছিল, ভারত থেকে আলাদা হয়ে গেছিল পূর্ব পাকিস্তান। তাই বলছি, সেদিনের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সম্পর্কে এপার বাংলার মানুষ যদি দু চার কথা বলেন তাহলে সেটাকে কি বেইখতিয়ার বলা যায়? আমরা কি এখতিয়ার বহির্ভূতভাবে অন্যের বিষয়ে নাক গলাচ্ছি? এটা কিন্তু ভাবার প্রশ্ন, এটা আমাদের ভাবাচ্ছে। ওখানকার একজন খুব নামী নেতা
তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথেরই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার সময় না একটা পোষা হরিণকে কয়েকজন তাড়া করেছিল দেখলাম। ভিডিওটা এখন ভাইরাল হয়েছে, আপনারাও দেখে ফেলেছেন নিশ্চয়ই। দেখে মনে হচ্ছিল না যে মায়ামৃগ, মানে সোনার হরিণকে তাড়া করেছে সোনার বাংলার আন্দোলনকারীরা। সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের গান বাংলাদেশ কিন্তু স্বেচ্ছায় বেছে নিয়েছিল জাতীয় সঙ্গীত হিসেবে, কেউ চাপিয়ে দেয়নি। ভারত তো নয়, মুক্তিযুদ্ধের সময় এই গান পূর্ব পাকিস্তানের মানুষের মুখে মুখে ফিরত। আজকের ভাষায় যাকে বলে ভাইরাল, এই মুক্তিযুদ্ধের সময় এই গানটা তো ভাইরাল হয়ে গেছিল। সে কারণেই বাংলাদেশের জন্মের পর সেখানকার মানুষের ইচ্ছেতেই আমার সোনার বাংলা সে দেশের জাতীয় সঙ্গীত হয়। এবার তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর মুখে যে কথাগুলো শুনলেন সেটাই আলটিমেটলি সত্যি হয়ে যাবে কিনা, বা আরও যারা আশঙ্কা করছেন যে বাংলাদেশ তাদের জাতীয় সঙ্গীতটাও পাল্টে দেবে কিনা, তাদের আশঙ্কাটা সত্যি হবে কিনা সেসব তো সময় বলবে। কিন্তু আপাতত আজকে এই 22শে শ্রাবণে দাঁড়িয়ে এটুকুনি তো বলতেই পারি, বাংলাদেশ রবীন্দ্রনাথকে অস্বীকার করলেও রবীন্দ্রনাথের কিছু আসে যায় না, কারণ তিনিই তো লিখেছিলেন, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। যার এই আত্মবিশ্বাস ছিল সেই মানুষটাকে তো আমার আপনার মতো লোকজন তাকে কখনো ধরাছড়ার মধ্যে পেতে পারে? কীভাবে আর ছোটো করবে? ধরতে পারলে তবে তো ছোট করবে। ছোঁয়ার সাহস আছে কারো? সাধ্য আছে? আমরা বরং তাদের কথা বলি, ওনার কথা ছেড়ে দিই। আমরা এটা নিয়ে মাথায় ঘামাচ্ছি না, আমরা বরঞ্চ তাদের নিয়ে ভাবনা চিন্তা করি যারা আমার আপনার মতো মানুষ। রাহুল আনন্দ বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী, তার গানের দল জলের গান খুব পছন্দ, খুব পছন্দের গান। এই বাংলার অসংখ্য মানুষ তাকে পছন্দ করে। ইনফ্যাক্ট ব্যক্তিগতভাবে আমি তো সেই গানগুলোর খুব ভক্ত। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আজকের দিনে এই গানটা তো ভীষণভাবে আমার ধারণা বেশ কিছু মানুষ বাংলাদেশেও গাইতে চাইছে, কারণ তারাও কিছু কিছু লোকের জন্য তো সবার মানসিকতা হয়তো বদলে যায় না, নিশ্চয়ই তারাও একটু খোলা আকাশ চাইছেন। রাহুল আনন্দকে শুধু সঙ্গীত শিল্পী বললে কিন্তু ছোট করা হয়, জানেন তো। রাহুল একদিকে গায়ক, অন্যদিকে সঙ্গীত সংগ্রাহক, একদিকে দুর্দান্ত বাজিয়ে, আর সব থেকে বড় কথা রাহুল প্রতিবাদী। রাহুল আর তার গানের দল জলের গান, তারা যে সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠান করেন না, গান করেন, তার প্রায় প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই রাহুল আনন্দের ভাবনা চিন্তার ফসল, তার নিজের হাতে তৈরি। 5ই আগস্ট যখন বাংলাদেশ উত্তাল রাতের বেলা, তখন রাহুল আনন্দর 32 নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা হয়েছে, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। রাহুল আনন্দ তার স্ত্রী আর তার বাচ্চা ছেলেকে নিয়ে এক বস্ত্রে ওই বাড়ির থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। রেখে আসতে বাধ্য হয়েছিলেন তার 3000-এর মতো সন্তানকে। ঠিক শুনেছেন, 3000-এর মতো সন্তান। কারণ ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো রাহুল নিজের হাতে তৈরি করেন না, সেগুলোকে তিনি নিজের সন্তান বলে মনে করেন। রাহুল আনন্দের বাড়িটা তো শুধু তার বাড়ি ছিল না, জলের গানের স্টুডিও ছিল ওটা। এখানে বসেই গান তৈরি হতো, রেকর্ডিং হতো, মিক্সিং হতো। হামলার আগে ওই বাড়িতেই আপাতত তাদের শেষ গানটা রেকর্ড করেছিলেন রাহুল আনন্দরা। সেই গানটাও কিন্তু ওই যারা আন্দোলন করছিলেন সেই ছাত্রদের সঙ্গে গলা মিলিয়ে তৈরি করা। সব পুড়ে গেছে, সব পুড়ে ছাই করে দেওয়া হয়েছে সেই বাড়িটাকে, এবং সঙ্গে সঙ্গে রাহুল আনন্দের সংগ্রহের ওই 3000 বাদ্যযন্ত্র সব ছাই হয়ে গেছে। একটা সেন্টিমেন্ট, একটা প্রচেষ্টা, একটা স্বপ্ন, সব সব পুড়ে ছাই। শুধু একটা প্রশ্ন বেঁচে রয়েছে, ওই বাড়িটা কেন হামলাকারীদের নিশানা হলো? ওই দক্ষিণে
গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। বাংলাদেশের যে আন্দোলন ছাত্ররা শুরু করেছিলেন, সেই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন ছিল জলের গানের, রাহুল আনন্দ আর তার দলের। সোশ্যাল মিডিয়ায় জলের গানের ভেরিফাইড পেজে গেলে দেখবেন সংরক্ষণ বিরোধী আন্দোলনে তারা সমর্থন জানিয়ে শুরুর থেকেই পর পর পোস্ট করে গেছেন। তারপরেও কেন জলের গানের স্টুডিওতে, মানে রাহুল আনন্দের বাড়িতে হামলা হলো? ঢাকার যে রাস্তায় বঙ্গবন্ধু মিউজিয়াম, সেই রাস্তায় রাহুল আনন্দের বাড়ি বলে জায়গাটাই অভিশপ্ত। 5ই আগস্ট শুধু বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়নি, ধানমন্ডির ওই বঙ্গবন্ধু মিউজিয়াম সেটা ভেঙে চুরে তছরছ করে দেওয়া হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, বিখ্যাত ফুটবল ক্লাব, তার স্টেডিয়াম শেষ। এভাবে কি ইতিহাস মুছে দেওয়া যায়? আগুনে পোড়া বঙ্গবন্ধু মিউজিয়াম এখন নাকি লোকে ভিড় করে দেখতে আসছে। ছাইটা দেখতে আসছে না ইতিহাসকে খুঁজতে আসছে জানি না। পাশেই রাহুল আনন্দের পোড়া বাড়ি। আচ্ছা, রাহুল গান বাজনা করেন বলেই কি তার বাড়িতে হামলা হচ্ছে? মানে গান বাজনাটাও নিষিদ্ধ বলে কেউ কি মনে করেছিল? যারা হামলাকারী তারা তাহলে কোটা বিরোধী আন্দোলনকারী হন কি করে? কারণ কোটা আন্দোলন তো লড়ছিলেন বাংলাদেশের ছাত্ররা, তারা তো আবার রাহুল আনন্দর ফ্যান, তার গানের ভক্ত। জলের গান ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত শো করেছে, তার হিসেব আছে নাকি? নাকি তার ভক্ত তারাই যারা শেষ পর্যন্ত আবার তার বাড়িতে হামলা চালিয়েছে? জানি না, এটা বিশ্বাস হয় না জানেন তো। যারা ভক্ত তারা হামলা করবে, আগুন ধরাবে। যে বাড়িটায় বিশ্বাস করুন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এসেছিলেন এবং এসে তার জাস্ট কিছুক্ষণ সময় কাটানোর কথা ছিল, 1.5 ঘন্টা থেকে গেছিলেন, মুগ্ধ হয়ে দেখে গেছিলেন এই পুরো সংগ্রহশালাটা। এখন এলে অবশ্য সময় লাগতো না, 1 সেকেন্ড লাগতো, সব পুরো ছাই হয়ে গেছে। দেখুন এইটা না কিছুতেই, মানে মানুষজন যেরকম বিশ্বাস করতে পারছেন না, ভক্তরাই এরকম কাণ্ড করলেন নাকি ভক্তদের ভিড়ে মিশে থাকা অন্য কোনো কেউ? আমার ধারণা রাহুল আনন্দর মনেও এই একই প্রশ্নটা কোথাও গিয়ে খচখচ করে বিঁধছে। আমরা TV9 বাংলা রাহুলের সাথে যোগাযোগ করেছিলাম, যে জবাবটা তিনি আমাদের পাঠিয়েছেন লিখে, সেটারও ছত্রে ছত্রে আবেগ আর স্বপ্ন। জানিয়েছেন রাহুল তিনি কথা বলার মতো অবস্থায় নেই, শুধু এইটুকুনি বলতে চান, শান্তি আসুক আমার সোনার দেশে যে কোনো মূল্যে। সে মূল্য যদি হয় আমার সোনার সংসারের পোড়া ছাই অথবা বাদ্যযন্ত্র পোড়া কয়লার বিনিময়ে, তাতেও দুঃখ নেই। ভালোবাসি বাংলার বাংলার মানুষকে, আমি বাংলায় গান গাই। ভাবুন তো, তার সর্বস্ব পুরে খাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে তার যাবতীয় গানের স্বরলিপি, কপিরাইটের কাগজপত্র। কোনো মতে স্ত্রী ছেলেকে নিয়ে তিনি প্রাণে বেঁচেছেন। এরপরেও যাদের জন্য তিনি ঘর ছাড়া, যাদের জন্য তিনি তার সন্তান তুল্য বাজনাগুলো সব ধ্বংস করে গেছে, যেগুলো হারিয়েছেন তিনি, তাদের তিনি ক্ষমা করে দিচ্ছেন। ভাবছেন তার ক্ষতিটা করে যদি বাংলাদেশের মঙ্গল কেউ করতে পারে, বাংলাদেশের যদি তাতে ভালো হয়, তবে তাই হোক না। দেখুন এরপরেও বাংলাদেশের কজন মানুষ রাহুল আনন্দর বাড়িতে হামলার নিন্দা করছেন জানি না, কজন বলছেন কেন একজন সঙ্গীত শিল্পীর এই পরিণতি জানি না। বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন আজ আমাদের TV9 বাংলার মুখোমুখি হয়েছিলেন। বাঁধন কিন্তু খোলা মনে নিন্দা করেছেন আমাদের এখানকার কল্যাণ সেন বরাট, লোপামুদ্রা মিত্রের মতো শিল্পীরা। কিন্তু এই কয়েকজনের নিন্দাটুকুই কি যথেষ্ট? আমাদের এখানেও তো অনেক মানুষ আছেন যারা শুরুর থেকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনের মধ্যে একটা রোম্যান্টিসিজম দেখছিলেন, বিপ্লবী হয়ে ওঠার চেষ্টা করছিলেন। শ্রীলেখা মিত্র আবেগ উতলে পড়েছিল, দেখেছিলাম আমরা। এই যখন ওখানে সাধারণ মানুষ অক্রান্ত হচ্ছে এই বিপ্লবের পরের আফটার এফেক্টে, প্রতিবাদ কোথায়? যখন রাহুল আনন্দের এরকম সঙ্গীত শিল্পী তো একজন, তার সর্বস্ব চলে গেল, কোথায় সমালোচনা? দরকার তো, সমালোচনাই তো মানুষকে পুড়িয়ে সত্যিকারের সোনা করে।
যাকগে, যারা লং লিভ রেভলিউশন বলে পোস্ট করেন তারা অন্তত সময় মতো বিভিন্ন ক্ষেত্রে যেখানে বিপ্লবী হওয়ার প্রয়োজন, সেটা নিজের দেশই হোক বা অন্যের দেশ, সেই সময়ে যদি তারা একটু মুখ ঠুক খোলেন, একটু প্রতিবাদী হন, আসল দুঃখের জায়গাগুলোতে যেখানে মানুষের পাশে দাঁড়ানো উচিত সেখানে যদি দেখানো যায়, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের সামনে এবং পাশে দাঁড়ানোর মতে, তাদের মতে হয়তো সেগুলো অনেক বেশি প্রচার ঠোচার দেয়, সেদিক প্রচার কেরা চান। কিন্তু যেখানে বাস্তব সেখানটায় দাঁড়ালে হয়তো কিছু কাজও হয়। একটু দাঁড়ান না। তারা এই সমস্ত ক্ষেত্রে সিলেক্টিভ হয়ে যান কেন? যতক্ষণ তাদের গায়ে আঁচ না লাগছে ততক্ষণ কিন্তু তারা রাগ কাড়বেন না। আচ্ছা, এতগুলো কথা বললাম, আমি কি একটু এই সমস্ত বুদ্ধিজীবী, এই সমস্ত শিল্পীদের কাছ থেকে একটু বেশি আশা করে ফেললাম? সেটা আসলে খুবই দুঃখজনক। এটা আমি একেবারেই ধিক্কার জানাই এবং এটা একটা ঘৃণিত কাজ হয়েছে। কারণ রাহুল দা হচ্ছে আমাদের দেশের, উনি একটা প্রাণের মানুষ। উনি কিন্তু এরকম না যে ওনাকে এই গোষ্ঠী পছন্দ করে, এই গোষ্ঠী পছন্দ করে না। উনি এমন একটা মানুষ যাকে প্রত্যেকটা মানুষ তাকে মনে করে যে সে আমার প্রাণের মানুষ। এটাকে বর্বরতা ছাড়া বড় মানে আর অন্য কোনো ভাষা নেই। এবং ইনস্ট্রুমেন্টগুলো কি দোষ করেছিল, যন্ত্রগুলো, তাদের তো বাকশক্তিও নেই। মানুষের হাতে পড়লে তবে তারা আওয়াজ করতে পারে, গান গাইতে পারে। তা সেগুলো ভাঙা মানে তো যে জাতীয় মানে অপরাধ আমি একটা বলবো। নিজের হাতে তৈরি 3000 যন্ত্র ছিল, আর সেটা সবটা নষ্ট হয়ে গেল। সেটা খুবই দুঃখের। বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো থাকতেন প্যারিসে। 1937 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স আক্রমণ করেছিল জার্মানি। নাৎসিরা পিকাসো স্টুডিওতে ঢুকে পড়েছিল। পিকাসোর আঁকা এক যুদ্ধের ছবি দেখে নাৎসি অফিসার জানতে চেয়েছিলেন এই অবস্থা কারা করেছে, যুদ্ধের এরকম ভয়াবহতা সেটা ছবিতে ফুটে উঠেছিল। পিকাসো কি বলেছিলেন জানেন? বলেছিলেন, আপনারা অর্থাৎ যারা যুদ্ধ করেন তারাই ধ্বংস করেন। এটাই তো বোঝাতে চেয়েছিলেন পিকাসো আরেকটা কথা বলেছিলেন, শিশুরা ফুলের মতো সুন্দর, তাই বলে শিশুদের মাথাগুলো কেটে সব ড্রয়িং রুমে সাজিয়ে রাখবেন নাকি? রাহুল আনন্দর গানের জগৎ যারা ধ্বংস করলেন তাদের রাহুল কি বলবেন জানি না, শুনলেন তো অবশ্য কি বলেছেন, ক্ষমা করে দিয়েছেন। তবে শুনছি অনেক মানুষ এরকম রয়েছেন যারা ক্ষমা করতে পারছেন না, জানেন তো। তাদের সঙ্গে যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ক্ষমা তারা করার মতো জায়গা নেই, কারণ তারা এখন কোথাও গিয়ে একটু জীবনের কাছ থেকে ক্ষমা চাইছেন, একটু শান্তি চাইছেন। সীমান্তের ওপারে সার মানুষ নাকি দাঁড়িয়ে রয়েছেন এপারে আমাদের দেশে ঢুকবেন বলে, কারণ যারা ওই রাহুল আনন্দ স্টুডিও ধ্বংস করেছেন তারাই নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ওপরেও হামলা করেছেন। অনেক ক্ষেত্রেই হামলাকারীরা নাকি জাতের নামে বজ্জাতি চালাচ্ছে। হামলার ভয়ে প্রাণ বাঁচাতে আরও একবার বাংলাদেশি শরণার্থীরা ভারতে আশ্রয় চাইছেন। নেতারা যাতে ভোটের অঙ্ক কষতে পারেন না, তাই জন্য আমরা ভাবছি ওই একটা প্রশ্ন তুলে দিই আপনাদের সামনে। ওই শরণার্থীর ভিড়ে সাধারণ মানুষের আড়ালে জঙ্গিরাও লুকিয়ে থাকবেন না তো? কারণ বাংলাদেশে পালা বদলের পর জেল ভাঙা হয়েছে, সেখান থেকে বিভিন্ন দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কালকে 500 জনের ওপর, আজকেও বেশ শখানেক লোক। এবং তার থেকেও বড় কথা, বহু জেল থেকে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। সবাই কিন্তু মানে রাজনৈতিক বন্দী ছিলেন না। যারা ওই হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে রাজনৈতিক কার্যকলাপের জন্য, প্রতিহিংসামূলক রাজনৈতিক কার্যকলাপের জন্য তারা বন্দী হয়েছিলেন, এরকম না। জামাতের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বহু সদস্য, জেএমবি, এরকম বিভিন্ন ক্ষেত্রে যাদের মানে একমাত্র পরিচয় হচ্ছে জঙ্গি, দুষ্কৃতী, তারাও কিন্তু এই ভিড়ে ছিলেন। তারা সবাই নাকি ছাড়া পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরা ছাড়া পেয়ে সীমান্ত পার করে শরণার্থীর পরিচয় দিয়ে আমাদের ক্ষতি করতে আসবে না তো? এই প্রশ্নগুলো কিন্তু ভাবাচ্ছে অনেক বেশি করে। এই জন্যে ওই বললাম তো,
আত্মিক যোগাযোগের জায়গাটা যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা খুব সহজে হয়তো বলে দিতে পারবো ওটা অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়, তাদের নিজেদের সমস্যা তারা সামলাক। কিন্তু যখন বিষয়টা আমাদের দেশের হয়ে যায়, তখন তো কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো ঠিক সময়, যে কথাগুলো না বললেই না। একটা কথা মনে হচ্ছিল জানেন তো, বাংলাদেশের কোনো আজ নেই, মানে 22শে শ্রাবণ নেই, কিন্তু কাল রয়েছে, 23শে শ্রাবণ রয়েছে। আগামীকাল প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবেন মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের মানুষ আগামী বছর থেকে 22শে শ্রাবণ পালন করবেন কিনা সেটা কিন্তু নির্ভর করবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে তার উপর। মুক্তিযুদ্ধে জেতার পর রাওয়ালপিন্ডির জেল থেকে মুক্তি পেয়ে লন্ডনে গেছিলেন শেখ মুজিব, আর তারপর 1972 সালের 8ই জানুয়ারি ঢাকায় ফিরেছিলেন তিনি। কাল 8ই আগস্ট প্যারিসে স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে ঢাকায় ফিরছেন মোহাম্মদ ইউনূস। এতদিন বাংলাদেশের কাছে প্রত্যাবর্তনের তারিখ ছিল 8ই জানুয়ারি, এবার থেকে তা 8ই আগস্ট যদি হয়ে যায়, তার মানে অবাক হওয়ার কিছু থাকবে না। জানেন তো, কাল আবার রাত 8টায় শপথও নেবেন ইউনূস। বাংলাদেশের প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, মানে এই পরপর ঘটনা পরম্পরাগুলোকে খেয়াল করতে গিয়ে, বাংলাদেশে প্রত্যেকটা অভ্যুত্থানের পরেই কি নতুন শাসক বিদেশ থেকে আসেন নাকি? মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের যে অভিযোগ শেখ হাসিনা সরকার এনেছিল, সেটা খারিজ হয়ে গেছে। এটাই মোহাম্মদ ইউনূসের পক্ষে একমাত্র স্বস্তির খবর, কারণ তাকে অন্তর্বর্তী সরকার চালানোর জন্য যে টিম দেওয়া হয়েছে, সেটা তো খুব স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে না। অবশ্য সেটা তার আর তার দেশের ব্যাপার। মোহাম্মদ ইউনূস তার প্রবাস থেকে প্রথম বার্তাতেই বলেছেন, তাদের কোনো ভুলের কারণে যেন বিজয় না হাতছাড়া হয়। একজনের কথা আমরা ছোটোবেলার থেকে পড়ছিলাম, জানেন তো, তখন এই কাগজে ধারাবাহিক হিসেবে বেরোতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, বাঘা সিদ্দিকীর লেখা। কমান্ডার কাদের সিদ্দিকী, মুক্তিযুদ্ধের কমান্ডার, যিনি টাইগার সিদ্দিকী, বাঘা সিদ্দিকী নামে বিখ্যাত, তিনিও কিন্তু ইউনূসকে শান্তি ফেরানোয় মন দিতে বলেছেন। অধ্যাপক ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মনে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি, এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব, এবং সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না, এটাই আমি আশা করি। এবার রাজনীতিতে প্রাক্তন হয়ে গেলে কি হয় সেটা আপনারা মোটামুটি জানেন, এই অভিজ্ঞতা আপনাদের আছে। শেখ হাসিনা তিনি আপাতত তো প্রাক্তন, এবং তিনি নাকি আর রাজনীতিতে আগ্রহী নন, তার ছেলে জয় জানিয়ে দিয়েছেন। 17 বছর জেল যাপনের পর মুক্তি পেয়ে আজই আবার প্রথম প্রকাশ্যে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার একটা ভিডিও নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রচার করা হচ্ছে, সেখানে খালেদা জিয়াও কিন্তু এই ধ্বংস, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, ভালোবাসা আর শান্তিপূর্ণ সমাজ গড়ার কথা বলেছেন। তার মানে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান নয়, বাংলাদেশের নৈরাজ্যের ছবিটাই যে বহির্বিশ্বের কাছে ফুটে উঠছে, এটাই সবাই মনে করছেন। খালেদা জিয়ার কাছেও সেই খবর পৌঁছে গেছে। আর খালেদা জিয়াকে দেখে বহির্বিশ্বের কি প্রতিক্রিয়া? পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, তাকে যতটা অশক্ত লাগলো, তাতে আর রাজনীতির ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাহলে হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিকে টানবেন কে? খালেদার পুত্র তারেক রহমান, তিনি বিদেশে রয়েছেন, তিনিই বিএনপির কর্ণধার। তারেক শিগগিরই দেশে ফিরতে পারেন, কিন্তু বাংলাদেশকে যে অবস্থায় ছেড়ে গেছিলেন, তারেক ফিরে এসে কি সেই বাংলাদেশই পাবেন? না। এর আগে যখন বিএনপি সরকার ছিল, তখন জামাত সরকারের শরিক ছিল,
কিন্তু সাবডিউড। আর এখন বাংলাদেশের রাজনীতিতে জামাত আর অন্তঃসলীলা নয়, তারা প্রকাশ্যে এসছে এবং তাদের উপস্থিতিটা এতটাই প্রকট হয়ে গেছে যে ছাত্রকুল অন্তরালে চলে গেছে। অন্তর্বর্তী সরকারের যে মন্ত্রীদের তালিকাটা প্রকাশ পাওয়া গেছে তাতেও কিন্তু জামাত নেতাদের অপছন্দ হওয়ার খুব একটা কারণ আছে বলে মনে হচ্ছে না। তবে সেটা এগেইন বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা, নিজেদের কড়াইয়ে তারা যত খুশি দুধ ফোটাক, সেটা উথলে আপনার আমার পায়ে না পড়লেই হলো। পদ্মার ওপারে শোষণমুক্ত সমাজ গড়ে উঠলে আমাদের ভালোই লাগবে, আমরা চাই, আমরা এটাও চাই, ওই বললাম তাজা রক্ত ব্যর্থ যেন না হয়। কিন্তু সমস্যা হচ্ছে জলপাইগুড়ির মানিকগঞ্জ থানার সাতকুরায় সীমান্তের ওপারে তো স্বর্গীয় দৃশ্য চোখে পড়ছে। এমন অসাধারণ বিপ্লব হয়েছে যে হাজার হাজার অসহায় মানুষ ভারতে প্রবেশ করার জন্য হাপিত্তেশ করে দাঁড়িয়ে রয়েছেন। তাদের রুখে দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। দেখুন, ছাত্র বিপ্লবের সময় একটা স্লোগান শুনেছিলাম, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। স্লোগানকারীরা বোধহয় খেয়াল করেননি গোটা বাংলাদেশেরই মামার বাড়ি হচ্ছে ভারত, কারণ ভারত থেকেই তো পূর্ব পাকিস্তানের সৃষ্টি। আবার পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মেও তো ভারতই ধাইমার কাজটা করেছে। তবে যারা জাতির পিতাকেই মানছে না তারা মামা বাড়িকে মানবে এই আশা করাটা একটু বাড়াবাড়ি না, তাই ছেড়ে দিন। কিন্তু দেশের সংখ্যালঘু মানুষকে তাড়াতাড়ি মামাতো ভাই বোন বানিয়ে দেশ ছাড়তে বাধ্য করার মধ্যে জামাতের কোন ফ্যামিলি প্ল্যানিং কাজ করছে সেটা বুঝতে পারছেন কি? তাও মানলাম যে সংখ্যালঘু আওয়ামী লীগ সমর্থকরা এরা না হয় দুশ্মন, কিন্তু বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সোনার চাঁদেরা তো তারা তো তার মানে আপন, যাদের জেল ভেঙে বের করা হয়েছে, কিংবা রোহিঙ্গা শিবিরের ওই 10 লক্ষ মানুষ যাদের শিবির ওখানে ছিল, সারাক্ষণ সেনা দিয়ে ঘিরে রাখা হতো, এখন সেই শিবিরটা অরক্ষিত রেখে খুলে দেওয়া হয়েছে, আগল খুলে দেওয়া হয়েছে, যেখানে খুশি চলে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। তাদেরও কি ভারতে চালান করার পরিকল্পনা রয়েছে? কেন? বয়কট ইন্ডিয়া স্লোগান তো 3 বছর ধরে শুনছি, এই ক্ষেত্রেও বয়কট ইন্ডিয়া হচ্ছে না কেন? কেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে দিনরাত এক করে সীমান্ত পাহারা দিতে হচ্ছে, যাতে ওই জামাতের বা ওই বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকজন তারা সীমান্ত পার করে যে কোনো মুহূর্তে ভারতে ঢুকে নাশকতা না করতে পারে, যেন ওই রোহিঙ্গারা সীমান্ত পার করে ভারতের অর্থনীতিকে তছনছ করে না দিতে পারে। সবাইকে তারা ফেরত পাঠিয়ে দেবেন ঠিক করেছেন নাকি? তাহলে থাকবেন কে? এটাই হচ্ছে মানে আপন লোককেও পাঠাচ্ছেন, যাকে দুশ্মন মনে করছেন তাকেও পাঠাচ্ছেন। এই ক্ষেত্রেও কি সিলেক্টিভ পারমিয়েবিলিটি নাকি? বাছাই করা লোকজনকেই কি ভারতে পাঠানোর পরিকল্পনা হচ্ছে? শান্তি কবে আদৌ ফিরবে? ওপারের অশান্তির সঙ্গে মিশে রয়েছে এপারের অনেক আশঙ্কা, অনেক দুশ্চিন্তা। এটা জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুরা সীমান্তের ছবি। সীমান্তের ওপারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। বুধবার দুপুরে এভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা হয়েছে। বিভিন্ন সীমান্তের মতো এখানেও অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ। কিন্তু এই বিরাট ভিড়ের মধ্যে কতজন জঙ্গি আর কতজনই বা রোহিঙ্গা, চিন্তা তো বাড়ছে। শেখ হাসিনার সরকারের সময় চট্টগ্রামের বহু শিবিরে আটক করা হয় রোহিঙ্গা শরণার্থীদের। রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছিল একাধিক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। একাধিক অশান্তির ঘটনায় প্রকাশ্যে এসেছে জঙ্গিদের সেই উপস্থিতি। সীমান্তের পাশাপাশি মেঘালয়ের ডাউকি, বরাক উপত্যকার কয়েকটি সীমান্ত, পশ্চিমবঙ্গের কোচবিহার ও সুন্দরবনের জলপথ গোয়েন্দাদের আশঙ্কার তালিকায় শীর্ষে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে সেনা, অসম রাইফেলস, এসএসবিকে। মায়ানমার এবং নেপাল সীমান্তেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিনও কুষ্টিয়া জেল থেকে বন্দি পালানোর খবর পাওয়া গেছে। খাওয়া দাওয়ার মুহূর্তে ওই মুহূর্তেই আপনার মানে কারাবন্দি প্রায় 150 আসামি একত্রিত হয়ে ভিতরের দিকে চলে আসে এবং মেন গেট ধাক্কা দিয়ে ওরা বাঁকা করে। এরা কিন্তু কেউ রাজনৈতিক বন্দী নয়, এদের সন্ত্রাসবাদ বা মৌলবাদের অভিযোগে বন্দী করা, তাদেরও জেল থেকে ছেড়ে দেওয়া। এই বিরাট একটা বহুলাংশের মানুষ যারা কিন্তু ভেরি ওয়েল ট্রেন্ড, তারা যেরকমভাবে বেরিয়ে আসছে, রোহিঙ্গারা যেরকমভাবে আবার অ্যাক্টিভ হয়ে উঠছে, এটা ভারতের
সার্বিকভাবে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত চিন্তার ব্যাপার। কাজে লাগাবে, একদম কাজে লাগাবে। এখন ওরা একটা কাজে লাগে আরও অনুপ্রবেশ ঘটিয়ে আরও কিছু অনিষ্ট করার চেষ্টা করবে ভারত। যে গভর্নমেন্টটা হতে চলেছে সেই গভর্নমেন্ট যদি ভারতবর্ষের সাথে সম্পর্ক ঠিক না থাকে তাহলে ওরা ওদেরকে প্রশ্রয় দেবে। প্রশ্রয় দিলে ভারতবর্ষের পক্ষে তো বিপদের সম্ভাবনা আছেই। কেন্দ্রীয় গোয়েন্দাদের আশঙ্কা, বাংলাদেশের কট্টর ইসলামিক মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলির নেতা এবং সদস্যরা বিমান যাত্রা এড়িয়ে নেপালের রাস্তা ধরে চিকেন স্নেক অথবা বিহার হয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারে। মায়ানমার চীন সীমান্তে ক্যাম্প করে থাকা একাধিক জঙ্গি গোষ্ঠী নতুন ডেরা তৈরি করতে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতে পারে। উলফা, গারো জঙ্গি থেকে শুরু করে কেএলও, উত্তর পূর্ব ভারতের একাধিক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে পৌঁছে সংগঠন অপারেটের সুযোগ নিতে পারে। গোয়েন্দাদের আশঙ্কা, চীনের মদতে অরুণাচল, মণিপুর, মায়ানমার, মিজোরাম এবং নাগাল্যান্ড সীমান্ত দিয়ে বাংলাদেশে গিয়ে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে জঙ্গি গোষ্ঠীগুলো। গোয়েন্দারা মনে করছেন মণিপুরের কুকি জঙ্গিরাও আস্তানা তৈরি করতে পারে বাংলাদেশে। লুকিয়ে থাকা কেএলওর মতো শক্তিগুলো ফের সক্রিয় হওয়ার চেষ্টা করবে বলেও আশঙ্কা করা হচ্ছে। কেএলও তো সবসময় একটা আলাদা স্টেট, আলাদা রাষ্ট্র করার পক্ষে, আলফাও তাই। তো এদের উৎসাহিত হবে, এরা উৎসাহিত হলে ভারতবর্ষের পক্ষে সমূহ বিপদ। ভারত ও বাংলাদেশের সীমান্ত, যার মধ্যে একটা বড় অংশ পশ্চিমবঙ্গের অংশ, মোট 1004 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় 1000 কিলোমিটার ফেন্সিংবিহীন সীমান্ত রয়েছে, যার সুরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ করাই আপাতত একমাত্র লক্ষ্য। পেট্রাপোল, হিলি, গেদে কিংবা ফুলবাড়ি সীমান্তের বিস্তীর্ণ এলাকার কাঁটাতার নেই। এসব এলাকায় নজরদারির জন্য ড্রোন, নাইট ভিশন ক্যামেরার পাশাপাশি সীমান্ত পাড়ের বাসিন্দাদেরও সচেতন করছেন বিএসএফ আধিকারিকরা। না, এখান থেকে কিন্তু কেউ আমরা নজরে পড়িনি, আমরা দেখুন, আর কেউ বলতেও পারবে না মনে হয়। কাঁটাতার দেওয়ার সমস্যা নেই, বিএসএফ স্ট্রংভাবে ডিউটি করে সব, কেউ মানে একটা সুজ পরিমাণ কেউ যাতায়াত করতে পারে। দেখো, যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সত্যিই শান্তি ফেরাতে চায়, যদি অনুপ্রবেশের আশঙ্কা কেটে যায়, ধীরে ধীরে সীমান্ত থেকে আবার আমরা একটু ঘরোয়া রাজনীতিতে ফেরাতে পারি নজরটাকে, তখন একটা জিনিস খেয়াল করবেন, জয় বাংলা স্লোগানটা এখন যেভাবে শোনা যাচ্ছে সেভাবে সম্ভবত আর শোনা যাবে না। কারণ স্লোগানটায় একটা জিনিস লুকিয়ে রয়েছে। এই স্লোগানটার মামাবাড়ি সেটা আবার বাংলাদেশ। 71-এ মুক্তিযুদ্ধের সময় স্লোগানটা শোনা গেছিল, এবার প্রতিবাদীদের কণ্ঠে জয় বাংলা স্লোগান কিন্তু শোনা যায়নি, কারণ স্লোগানটা আওয়ামী লীগের। স্লোগানেরও আপনি আমি হয়, জানেন তো। তো তাদেরকে তাদেরই স্লোগান দিয়ে উৎখাত করবে এটা ভাবতে পারেনি ওই যারা আন্দোলন করছিল, বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। তেমনি খেলা হবে স্লোগানটা, সেটাও কিন্তু বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের তৈরি করা এই স্লোগান। বাংলাদেশে এই দুটি স্লোগানই তো তার মানে পরাজিত স্লোগান তো আর এ বাংলায় ব্যবহার করা যায় না, তাই না? আমাদের রাজনীতির কি এতই দুরবস্থা নাকি যে অন্যের বাতিল স্লোগান ঠোগান চালাতে হবে? সুতরাং একটা বদল এক্সপেক্ট করছি আমরা। এদিকে আবার বিজেপির দিলীপ ঘোষ, তিনি অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুন্ডামির কাজটাও নাকি বাংলাদেশের দুষ্কৃতীদের আউটসোর্সিং করে দেওয়া হয়েছে। সব কিছুরই মামার বাড়ি কি বাংলাদেশ নাকি? তারাই ওই দিলীপ ঘোষেরা বলেছেন যে এই যে দুষ্কৃতীরা, বাংলাদেশি দুষ্কৃতীরা, তারাই নাকি 2021-এর পর বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে, তারাই এখন ওখানে ওই বিভিন্ন রকম ধ্বংসাত্মক কাজকর্ম চালাচ্ছে। ভেবে দেখুন, তৃণমূল কর্মীদের কি বিশাল সার্টিফিকেটটা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিয়ে দিলেন। এই যা গণ্ডগোল হচ্ছে, এই যে এত ভোট পরবর্তী হিংসার অভিযোগ, এত মামলা, এগুলোর পেছনে তৃণমূলের লোকেরা কেউ নেই, এটা পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ থেকে গুন্ডারা এসে বিজেপি কর্মীদের ওপর হামলা করেছে। আচ্ছা, এরপর কি আর তৃণমূলের লোকেরা, দিলীপ ঘোষ, বিজেপির নেতা, এদের ওপর আর রাগ করে থাকতে পারবেন বলুন তো? বাংলাদেশে যখন এরকম কোনো গন্ডগোল হয়, কেউ কন্ট্রোল করার চেষ্টা করে, হুলিগানদের হাতে চলে যায়। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, আগে ওনার ঘাড়ে মটকাবে। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। দিলীপ ঘোষ বলছেন ও বাংলা থেকে যারা এসে গন্ডগোল করে গেছে, অমুককে মেরে গেছে। বিএসএফ আপনার দলের,
অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তো অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফ এর, কেন্দ্রে। বিজেপির নেতারা যে ধরনের ভাষা বলছেন এ তো বিপজ্জনক। বিজেপির কেন্দ্রীয় নেতাদের উচিত এগুলো থামানো। এটা ঠিক যে সীমান্তে অনুপ্রবেশ রক্ষাটা বিএসএফ এর দায়িত্ব, কিন্তু সীমান্তে যে ওই 900 কিলোমিটারেরও বেশি ফেন্সিং করা নেই, কাঁটাতার লাগানো নেই, সেই জায়গাটা মানে ফেন্সিং করার জন্য তো জমি রাজ্যের দেওয়ার কথা। এই অভিযোগ তো আবার বিজেপি করছে। আর একটা কথা, বিএসএফ তো আধার কার্ড করিয়ে দেয় না। যে বাংলাদেশিরা ভারতের আধার কার্ড জোগাড় করে নিলেন, ওই কালকে বলছিলাম 3 জন ধরা পড়েছেন, তাদের সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট আছে, বৈধ ভিসা আছে, কিন্তু একই সঙ্গে ভারতের আধার কার্ডও রয়েছে। মানে বাংলাদেশিরাও চাইলে ভারতের আধার কার্ড জোগাড় করে নিতে পারছেন। কোত্থেকে করলেন? এটার ব্যবস্থা কে দায়িত্ব নিয়ে করে দিল? এই প্রশ্ন করলে হয়তো তৃণমূল নেতারা বলবেন যে সেই কালপ্রিটকে খুঁজে বার করাটাও কেন্দ্রের দায়িত্ব। আর কেন্দ্রীয় এজেন্সি যদি আধার কার্ড কেলেঙ্কারির তদন্তে আসে তখন কি বলা হবে? তখন তো বলা হবে আবার উদ্দেশ্য প্রণোদিত, তাই না? গোটা ব্যাপারটা কীরকম রাজনীতির, হ্যাঁ এটা হচ্ছে ওই বললাম চক্রব্যূহ পড়ে যাওয়া, সেরকম হবে আর কি। দেখুন, এটা মোটামুটি আপনারা জানেন যে একবার রাজনীতির চক্করে পড়লে কি হয় আর কি, আর কি হবে। কিন্তু বাংলাদেশ নিয়ে সব রাজনৈতিক দলই যে ওপরে ওপরে নেতাদের মুখ খুলতে বারণ করছেন এটা তো আমরা জানি, কিন্তু ভেতরে ভেতরে অন্য কোনো বার্তাও কি রয়েছে? মুখ তো সব দলের নেতাই খুলছেন। কংগ্রেসের সুলমান খুরশিদ যেমন বিদেশমন্ত্রী ছিলেন, তিনি মন্তব্য করে বসেছেন যে একদিন ভারতেও বাংলাদেশের পরিস্থিতি হতে পারে। আবার একইভাবে দিলীপ ঘোষও তো বললেন, শুনলেন, তিনি তো এই বাংলাতে বাংলাদেশের পরিস্থিতির একটা কোথাও গিয়ে সম্ভাবনা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তিনি এটা হতে পারে, তিনি নিশ্চয়ই বলবেন যে তিনি মানে এক্ষেত্রে আর কি সুলমান খুরশিদের ক্ষেত্রে তিনি নিশ্চয়ই বলবেন যে তিনি বলতে চেয়েছেন এক কথা আর বিজেপি মানে বার করছে আর এক। তবে মন্দা কথা হচ্ছে বিজেপি নেতারাও কিন্তু পাল্টা কথা বলতে শুরু করেছেন। সুতরাং ওই কুণাল ঘোষ যে বললেন যে বিজেপির ওপরের নেতাদের দেখা উচিত সব নিচের তলার লোকেরা তারা কেন উল্টো পাল্টা কথা বলছেন, এরপরেও আর ভরসা করতে পারবেন? আর আরও একটা কথা, এই যে দুদিন আগে তৃণমূলের সব নেতাদের, কুণাল ঘোষ সহ সব নেতাদের আর কি, দিলীপ ঘোষ সম্পর্কে সমবেদনায় সবাই একটা আবেগে বড় বড় একটা অবস্থা ছিল, সেই ভাবনাটা ঠিক ছিল না ভুল ছিল? এবার কি আবার তারা নতুন করে ভাবতে বসবেন? সালমান খুরশিদ প্রাক্তন বিদেশমন্ত্রী, মনমোহন মন্ত্রিসভার সদস্য থাকাকালীন বাংলাদেশের সঙ্গে সরাসরি কূটনীতি করেছেন। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে জাতীয় রাজনীতি সতর্ক, কেউ একটা কথাও বাড়তি বলছেন না। কিন্তু সালমান খুরশিদকে একটু বেশিই বলে বসলেন। এক বই প্রকাশের অনুষ্ঠানে প্রাক্তন বিদেশমন্ত্রীর মন্তব্য, বাংলাদেশে যা হচ্ছে তা এখানেও হতে পারে। আমাদের দেশের বিস্তৃতি বাংলাদেশের মতো বিস্ফোরণকে ঠেকিয়েছে। সালমান খুরশিদ হয়তো হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকে উল্লেখ করতে চেয়েছিলেন। একজন কংগ্রেসীর পক্ষে সেই হুঁশিয়ারি দেওয়াই স্বাভাবিক। কিন্তু ভারত সহ বহির্বিশ্বের কাছে বাংলাদেশের যে ছবিটা এখন ফুটে উঠছে সেটা বিপ্লবের নয়, নৈরাজ্য ও সংখ্যালঘু নিপীড়নের। বিজেপি এই সুযোগকে কাজে লাগিয়েছে। ইন্ডিয়া শরিকরাও সালমান খুরশিদের মন্তব্যের পর ঢোক গিলছেন। This is yet another instance of Congress party putting Rajniti over Rashtrniti. Is Salman Khurshid, who compared Hindutva with ISIS and Boko Haram, trying to say that Indian democratic institutions are so weak? Is Salman Khurshid and his ilk trying to undermine the Indian armed forces, which has always kept itself away from any kind of political activity? This is the same Congress party which in Modi Virod time and again has descended into Desh Virod. Today Rahul Gandhi must tell us that does he accept the stand of Salman Khurshid? जब पार्लियामेंट में खड़े होकर राहुल गांधी कहते थे कि इस देश में आग लगेगा, इस देश में दंगे होंगे, इस देश में प्रधानमंत्री जी के ऊपर हमला होगा, तो वो क्यों कहते थे? और जब विदेश यात्रा में राहुल गांधी जाते थे और कई लोगों से चोरी चुपके विदेश में जाकर मिलते थे और भारत के खिलाफ वहां कह के आते थे, तो आज मालूम पड़ रहा है आखिरकार मनसा क्या है। यहाँ कोशिश
कई बार नफरत फैलाने की, झगड़े कराने की जाती है, लेकिन बेहतर बात यह है कि यहाँ एक दूसरे के लिए लोग खड़े हो जाते हैं। अगर किसी धर्म पे हमला होता है तो दूसरे धर्म के व्यक्ति खड़े हो जाते हैं। तो ये भारत की खूबसूरती है, हम विविधता में एकता वाले देश हैं। बहुत संयम बरतना चाहिए, किसी तरह का नेगेटिव बयान नहीं आना चाहिए, क्योंकि हमेशा ऐसे समय में पोलराइजेशन का डर रहता है और पोलराइजेशन करने के लिए कई नेता जानबूझकर भड़काऊ भाषण देते हैं। সালমান খুরশিদ যা বলেছেন তার যে অন্য মানেও হতে পারে তাকে তিনি নিজে বুঝতে পারেননি, তখন না পারলেও এখন বিলক্ষণ বুঝেছেন, তাই নিজের বক্তব্যের কারণ ব্যাখ্যা করতেও আর তিনি চাইছেন না। I say whatever I say in public, never in private. Please. এরকম গলার কাঁটা তৃণমূলেও আছে জানেন তো। অখিলগিরি এমন একটা বিষয়ে মুখ খুলেছিলেন যে সকলে ছিছি করছে। একজন মহিলা ফরেস্ট অফিসারকে অপমান করেছেন, তাকে হুমকি দিয়েছেন, এগুলো আপনারা দেখেছেন, এবং যার জন্য ডোন্ট কেয়ার গিরিকে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা পর্যন্ত দিতে বাধ্য করে দিয়েছে তৃণমূল। তারপরেও কয়েকটা প্রশ্ন তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না। প্রথম প্রশ্নটা তোলার সুযোগ তো রাজ্যপাল করে দিয়েছেন। রাজভবনের তরফে একটা বিবৃতিতে বলা হয়েছে যে অখিলগিরির পদত্যাগপত্র তো রাজ্যপাল গ্রহণ করেছেন, কিন্তু মহিলা সরকারি অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের জন্য প্রাক্তন কারামন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত। রাজভবনের তরফে এই বিবৃতি প্রকাশ হওয়ার পর আজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে বন দফতরের কাজে বাধা দেওয়ার জন্য তাজপুরের 20 জন দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কোন 20 জন? এই যাদের অবৈধ দোকান ছিল, যাদের অবৈধ দোকান তুলতে গিয়ে ওই মহিলা ফরেস্ট অফিসার অখিলগিরির ওই অশালীন আচরণ, অশালীন আক্রমণের মুখে পড়েছিলেন। অখিলগিরি যখন মহিলা ফরেস্ট অফিসারকে ধমকাচ্ছিলেন না, তখন তো মানে কোনো রাগঢাক গুড়গুড় কোনো সীমা পরিসীমা ছিল না তার দুর্ব্যবহারে। একজন মহিলাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি। তখনই ওই 20 জন দোকানদারও কিন্তু প্রাক্তন কারামন্ত্রীর সুরে সুর মিলিয়েছিলেন। আচ্ছা, পুলিশ কি সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার জন্য প্রথমে পুঁটি মাছদের ধরছে, রাঘব বোয়ালদের কি পরে ধরবে? এই ক্ষেত্রে জানেন তো, তাহলে তখন মনে হচ্ছে ওই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি, এদের আর এই রাজ্য পুলিশের মোডাস অপারেন্ডি মানে কাজের ধরনটা একদম সেম। সবাই পুঁটিদেরই ধরে, রাঘব বোয়ালদের ছেড়ে রাখে। কেন বলুন তো? ভারী বলে ধরতে তুলতে অসুবিধা হয়। আর অখিলগিরি তিনি তো এখন আর কারামন্ত্রী নন, একজন জনপ্রতিনিধি মাত্র, মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। পদত্যাগ করলেও গিরি তো নিজের অবস্থানে অনড়, গিরির মতো দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলছেন বন দফতরের দুর্নীতির কথা তিনি জানেন। ওই ফরেস্ট অফিসারের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার সময়ও কিন্তু তিনি মরা গাছের কথা বলেছিলেন। মরা গাছের হিসেব নিকেশে বন দফতর গড়মিল করে, এরকম একটা ইঙ্গিত দিতে দিতে তিনি থেমে গেছিলেন। কালকেও অখিলগিরি কিন্তু বলেছেন যা বলার তিনি আসল জায়গায় বলবেন। আচ্ছা, কেন অখিলগিরি দলের ইমোশনটা বুঝেও নিজের অবস্থানে অনড় রয়েছেন? কেন? তিনি কি সত্যিই কিছু জানেন যেটা তিনি আর কিছুতেই চেপে রাখতে পারছেন না? দেশের স্বার্থে, দশের স্বার্থে, দলের স্বার্থে সেটা উগড়ে দিতে যাচ্ছেন, মানে দবো করছেন। তাই হয় যদি সত্যিই জেনে থাকেন। আগের দিনও বলেছিলাম, যে আজকেও বলছি, কেন প্রকাশ করছেন? উগড়ে দিন না। হ্যাঁ, তবে হ্যাঁ, যেভাবে অনড় রয়েছেন না, তাতে মনে হচ্ছে কি জানো তো, এই প্রকাশ না করার পেছনেও কিন্তু এই প্রকাশ করতে পারি এরকম একটা ব্যাপার, এটার পেছনে একটা স্ট্র্যাটেজি রয়েছে, জানেন, নিশ্চিতভাবেই আছে। এই স্ট্র্যাটেজিটা কিসের সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি। দেখুন, দুটো কারণে লোকে কথাবার্তা এরকম বলবো করেও চেপে রাখে। এক, চাপ সৃষ্টি করতে, বলে দিতে পারি কিন্তু কেন বলবো, এই বলে দিলাম, এটার মধ্যে একটা ভাব থাকে, মানে যেরকম এই মারবো করলে একটা ভাব থাকে, ভয় থাকে, মেরে দিলে ভয়টা কেটে যায়। আর দুই, অখিলগিরির কাছে এই বিষয়টা প্রায়োরিটি ছিল না। তার কাছে প্রায়োরিটি ছিল নিজের লোকগুলো যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের পুনর্বাসনের বিষয়টা। কারণ তার কাছে তারা অনেক ইম্পর্টেন্ট,
এইটা প্রকাশ করার জন্য, লোকজনের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য যে তার উপর ভরসা রাখা যেতে পারে। নিজের লোকেরা যদি তার উপর ভরসা না রাখতে পারে, মানে নেতার ওপর যদি তার অনুগামীরা ভরসা না রাখতে পারে, তাহলে বিশ্বাস করে লাভ কি? তারা তো এর পরের দিন আর নেতার পেছনে থাকবেনই না। নেতার পেছনে এই অনুগামীরা ভিড় তো করেন ওই একটা জায়গার থেকেই, এই বিপদের সময় দেখবেন। তাই তাগিদটা মনে হচ্ছে সেই জায়গার থেকে অনেক বেশি ছিল। এবার তার সঙ্গে প্রেশার ক্রিয়েট করার জন্য তিনি কিছু কথা বলে ফেলেছিলেন, কিন্তু সেগুলো নিয়ে আলাদা করে এগোনোর বা গভীরে ঢোকার কোনো আগ্রহ বা ইচ্ছে কোনোটাই হয়তো তার ছিল না। কোনো জঙ্গলে আর কাঠ নেই, শেষ করে দিয়েছে, এ মানা যাবে না। আজ অরণ্যটা ছিল ওটা খাচ্ছে। খাওয়া খাই, জঙ্গলে খাদ্য খাদকের ভারসাম্যে ব্যাঘাত, জঙ্গল ও পরিবেশের 12টা বাজানোর অভিযোগটা আজকের নয়। তবে অভিযোগের অন্তরালে ঘন রাজনীতির বীজটা ফের একবার বপন করে দিচ্ছেন অখিল গিরি। বন দপ্তরের আধিকারিকের সঙ্গে বাঘ বিতণ্ডার জেরে পথ খুইয়ে ব্যাকফুটে অখিল, কিন্তু তার বয়ানে ফ্রন্ট ফুটে কিন্তু বন দপ্তরই। আরও ভালো করে বললে বন দপ্তরের দুর্নীতি। পরিস্থিতির অপেক্ষায় থাকা অখিলের ইঙ্গিত, সময় হলে সব ফাঁস করবেন। পরিস্থিতি ভালো হলে নিশ্চিত আমি জানাবো। আমি আমার ভিডিও রেকর্ডিং আছে, সেই রেকর্ডিং সমেত মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। বন দপ্তরের কর্মীরা যে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেটা আমি নিশ্চিতভাবে জানিয়ে দেবো। উনি যদি জানেনই ঝেড়ে কাশুন। একটা সময় মুখ্যমন্ত্রী বলেছিল রাজীব ব্যানার্জি চোর, আমি সব জানি। পরে রাজীব ব্যানার্জি বলেছিল আমার কাছে স্লিপগুলো লেখা আছে। বন দপ্তরে দুর্নীতির অভিযোগ বহুদিনের। মূলত 3টি অভিযোগ রয়েছে বন দপ্তরে। বেআইনিভাবে গাছ কেটে কোটি কোটি টাকার লুট, বনভূমি দখল করে রিসর্ট তৈরির আড়ালে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ, অভয়ারণ্যের গা ঘেঁষে মানে বাফার এলাকাতেও বিলাসবহুল আবাসন তৈরি হয়েছে আইনকে তোয়াক্কা না করে, এমন অভিযোগও বন দপ্তরের বিরুদ্ধে রয়েছে। এ নিয়ে একদিকে যেমন মামলা মোকদ্দমা করেছে বহু পরিবেশপ্রেমী সংগঠন, তেমনি শঙ্কর ঘোষের মতন বিরোধী নেতারাও বারবার সরব হয়েছেন নানা ক্ষেত্রে। শুধু তাই নয়, বন দপ্তরে নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। 2020-তে বন সহায়ক পদে নিয়োগের ইন্টারভিউ হয়েছিল। সেই সময় বনমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আদালত নতুন করে ইন্টারভিউ নিয়ে তালিকা প্রকাশের নির্দেশ দেয়। 21-এ নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। সে সময় খোদ মুখ্যমন্ত্রী দুর্নীতি ইস্যুতে নিশানা করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল, আমি কিছু কমপ্লেন পেলাম, কিছু টাকার অভিযোগ পেলাম। যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম, দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম। ও আমায় কি বলে জানেন? আমাকে বলছে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি, কমিশনটা বেশি করে খাবে। জনগণের টাকা মেরে দিয়ে সেই গদ্দার মির্জাফর আমি যে চাকরিগুলো করে দিয়েছি তাদেরও নানা রকম কারসাজি করে কোথায় ছিল জিজ্ঞেস করুন। কলকাতায় কত জায়গা আছে তোমার? নিজে কত সম্পত্তি করেছো কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে কলকাতা? যাও মানুষকে জবাব দাও। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে এসেছেন, কিন্তু দুর্নীতির অভিযোগ ধামাচাপা পড়েনি। রাজীবের পর বন দপ্তরে আনা হয়েছিল তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। যে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি। আর জ্যোতিপ্রিয় আমলেও বন দপ্তরে দুর্নীতির অভিযোগ থেমে থাকেনি এতটুকু। বনমন্ত্রী কেন করেছিল মমতা ব্যানার্জি? কারণ খাদ্য লুট করেছে 10 বছর ধরে, এবার জঙ্গলটা লুট করে। একটা জিনিস বুঝতে পারছি জানেন তো, রাজনীতিতে ভেসে থাকতে গেলে মাঝে মধ্যে বিদ্রোহ করতে হয়। আর সেই বিদ্রোহ কানাগলিতে ঢুকে গেলেও বিদ্রোহী সাজার মোহটা ছাড়া যায় না। 1 পা পিছিয়ে 2 পা এগোনোর নামই তো রাজনীতি।